দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জামানস ভয়েসে। দর্শক, আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম এবং বলছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে তিনি একটি সভার আহ্বান করেছেন। সেখানে আরও বাহিনীর প্রধানরাও ছিলেন এবং ঢাকার বাহিরে অবস্থানরত সকল ঊর্ধ্বতন সেনা অফিসার যোগদান করেন ইন্টারনেট সংযোগের মাধ্যমে। যাই হোক, সেটা এই মিটিংটার দিকে আসলে সমগ্র জাতির কিন্তু এক ধরনের চোখ ছিল এবং জাতি কিন্তু অপেক্ষায় ছিল যে এখান থেকে হয়তোবা সেনাবাহিনীর পক্ষ থেকে এক ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাবে এবং সমগ্র জাতি যে উৎকণ্ঠার মধ্যে আছে এবং এই যে প্রায় 200 থেকে 300 মানুষের জীবন চলে গেছে, যেন এগুলোর আর পুনরাবৃত্তি না হয়। আমি আজকে দুপুরে আরেকটি ভিডিও যখন করি তখন আমি বলছিলাম যে আমি অথেন্টিকেটেড নিউজ এখনও পাইনি বিধায় আমি কোনো ভিডিও করতে চাচ্ছি না। আমি এখন সম্পূর্ণরূপে অথেন্টিকেটেড নিউজই পেয়েছি এবং ওই একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কী আলাপ আলোচনা হয়েছে বা কী রকম প্রতিক্রিয়া এসেছে সিনিয়র অফিসারদের কাছ থেকে আমরা সেটাই একটু তুলে ধরার চেষ্টা করব দর্শক। আমি তার আগে বলে নেই দর্শক, আমার এই ভিডিওটা একটু দেরিতে হলেও বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই আমাদের বুঝতে হবে এটি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনী এবং মানুষের সম্মানের জায়গা, মানুষের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। এখানে কোনো ভ্রান্ত বা ভুল তথ্য ছড়ানো যাবে না। যাই হোক, তবে আমি আজকের মধ্যাহ্নে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলছিলাম যে মিশ্র আলোচনা হয়েছে, সেই ইঙ্গিতটাই দিয়েছি। তবে যাই হোক, এটার পরে সেনাপ্রধান যেটা বলছেন মিডিয়ার কাছে, তিনি বলছেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাপ্রধান এটাই হেডলাইন করেছে প্রথম আলো। আমরা একটু দেখে নেই, তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীকে বলছেন জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। সেটা অনেকটা ডিপ্লোম্যাটিক কথা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মতো। জনগণের পাশে তো অবশ্যই সেনাবাহিনী থাকবে। শনিবার ঢাকা সেনা সদর দপ্তরে হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে অফিসার্স অ্যাড্রেস করেন, মত বিনিময় করেন। সেখানে তিনি এই কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যের সব সেনা কর্মকর্তারা উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর তাদের মতামত দিক নির্দেশনা দেন এবং পরে সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। পাশাপাশি দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। তিনি বলেন, সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থ এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং গুজব সম্পর্কে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন, অর্থাৎ ঢাকার বাহিরে যারা ছিল এদেরকে। এখন এখানে যে খুঁটিনাটি কিছু বিষয় আছে যেটা হয়তো বা এইভাবে তিনি তার বক্তব্যে বলেননি, সেই খুঁটিনাটি বিষয়গুলোই আমি এখানে সোর্স হিসাবে, আপনারা একজন জার্নালিস্টের নাম শুনেছেন নিশ্চয়ই, জুলকারনাইন সামি, সেই সামি সাহেবের ওয়াল থেকে আমি খুঁটিনাটি কিছু বিষয় তুলে ধরছি যে কী আলোচনা হয়েছিল বা না হয়েছিল। সেনাপ্রধান তার মূল বক্তব্যের পয়েন্টগুলো নিম্নরূপ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বা সিএএস শুরুতেই সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেন এবং তার মধ্যে তিনি সেনাবাহিনীকে ভালোভাবে অবহিত করেন যে সেনাবাহিনী 1719 রাউন্ড তাজা গুলি, 14,000 রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার সাথে 31টি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘর্ষের সময় 5 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তার কর্মকাণ্ডের বৈধতা সম্পর্কে কর্মকর্তাদের প্রশ্ন করার আমন্ত্রণ জানান। মেজর মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া পিএসসি সেনাবাহিনীর মোতায়েনের সরকারের কর্মকাণ্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করেন। কৌশলগতভাবে কর্মকর্তারা উদ্বেগের সমাধান করেন, কিন্তু তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেন। উল্লেখ করেন যে মেজর ভূঁইয়া একজন প্র্যাকটিসিং মুসলিম। মেজর ভূঁইয়া তার যুক্তি দুটি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে শেষ করেন, যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহ্বান করে এবং অন্যান্য কর্মকর্তারা তাতে আমিন বলেন। কিছু মোতায়েনকৃত কর্মকর্তা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক ইমেজ অর্জনের জন্য বলতে বলা হয়।
বাছাই করা বানোয়াট গল্প বলে মনে হয়। মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। তার উদ্বেগের সাথে সেনাপ্রধানও একমত হন। দেখুন, এখানে একটা জিনিস বলি দর্শক, তিনি যে কথাটা বলছেন যে দিন দিন সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে এবং খুব বাড়ছে। কারণ এখানে একটা কথা বলতেই হচ্ছে দর্শক, এরশাদ সাহেবের পতনের দিন 6 ডিসেম্বর মূলত সেনা প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে বলেন যে স্যার, আমরা আর পারছি না, আপনি পদত্যাগের সিদ্ধান্ত নিন। তখনই মূলত এরশাদ সাহেব কিছু সময় নেন এবং দুপুর 2টা বা 2:30টার দিকে তিনি জানিয়ে দেন যে তিনি পদত্যাগ করবেন। মূলত সেনাবাহিনী যদি সে কথা জানিয়ে দেয়, আসলে সরকারের আর কিছুই করার থাকে না, কারণ সর্বশেষ শক্তিশালী আর্ম ফোর্স হচ্ছে তারা। যে কোনো দেশের ক্ষেত্রেই সেনাবাহিনী যদি না করে দেয় তাহলে আর কিছু করার থাকে না। ঠিক একইভাবে 1/11-এর সময় হয়েছে দর্শক, সেনাবাহিনী থেকে এরকম এসে এই কাজটা করা হয়েছে। এখন সেনাবাহিনী এই ধরনের কোনো কাজের সিদ্ধান্ত নেয়নি বলে আজকের মিটিং থেকে যেটা প্রতীয়মান হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। তারপরে একজন বিএমএ কর্মকর্তা কিছু র্যাব এবং বিজিবি কর্মকর্তাদের অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের জানান দেন। এরা নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন। তিনি তাদের নিজ বাহিনীতে প্রত্যাবর্তন এবং সঠিক তদন্তের আহ্বান জানান। এ সময় সেনাপ্রধান উত্তর দেন যে এই সমস্যা বিশৃঙ্খল সময় শেষ হওয়ার পর সমাধান করা হবে। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উত্তরা এলাকার 5 এয়ার ডিফেন্স আর্টিলারি কমান্ডিং অফিসার জানান যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সমর্থন হ্রাস পেয়েছে। সেটা একই কথা আরেকজন মহিলা অফিসার বলেছেন, যাই হোক এটা আমি রিপিট করছি না। চট্টগ্রামের একজন কর্মকর্তা প্রস্তাব করেন যে সেনাবাহিনীতে আহত শিক্ষার্থীদেরকে চিকিৎসার ব্যবস্থা করে তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য কাজ করতে হবে। জবাবে সিআইএস বলেন তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। মেজর নোমান রাসিলা মোহাম্মদপুরে গুলি চালানোর দায়িত্বে থাকা তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেন যে জনতার মধ্যে কোনো শিক্ষার্থী ছিল না, তারা গণভবন দখল করার চেষ্টা করছিল। তিনি আরও উল্লেখ করেন তার স্ত্রী মন্তব্য করেছেন বাসিলায় গুলি চালানোর সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে তাকে নাকি খুব সুন্দর দেখাচ্ছিল। দেখুন, এই যে মেজর যে কথাটা বলছেন, আমার কাছে মনে হচ্ছে এটা কমপ্লিটলি তার ম্যাচিউরিটি অভাব কিনা, আমি এটা কি বলবো, এটা কমপ্লিটলি তার ইগনোরেন্সি। তিনি গুলি করছেন এই অবস্থায় তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় গিয়েছে, এটা বলছেন তাকে দেখতে খুব সুন্দর লেগেছে। তাও কে বলেছে? তার স্ত্রী বলেছে। তার মানে তিনি মানুষের জীবনের সাথে মশকরা করছেন, ঠাট্টা মশকরা করছেন। ইটস কমপ্লিটলি অবনক্সাস দর্শক। এই মেজর নোমানের এই কথাটা কমপ্লিটলি অবনক্সাস, আনঅ্যাকসেপ্টেবল। তার চূড়ান্ত বক্তব্যে সিএস ঘোষণা করেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না। তিনি সামাজিক চাপ এবং হয়রানির বোঝা প্রকাশ করেন এবং আইয়ুব বাচ্চুর একটি গানের লাইন উদ্ধৃত করে তার হতাশা ব্যক্ত করেন। দেখুন দর্শক, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার চূড়ান্ত বক্তব্যে চিফ অফ আর্মি স্টাফ বলেন সেনাবাহিনী আর গুলি চালাবে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং তিনি বলছেন সামাজিক চাপ এবং হয়রানির বোঝা এতটাই তাকে গ্রাস করেছে বা চেপে ধরেছে, সেই বোঝা তিনি আর নিতে পারছেন না। এবং তিনি আইয়ুব বাচ্চুর একটি গান, সেই গানটা নাকি ছিল আর বেশি আমার মনে আসছে না দর্শক, জ্বালাও না, নইলে আমি উড়াল দেবো আকাশে, এই ধরনের কি একটা গান আছে, আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। আমি জানি এই গানটা, কিন্তু আমার মনে হচ্ছে না দর্শক। যাই হোক, এবং সিআইএস উল্লেখ করেন যে 1970 সালের পর থেকে আমাদের দেশ এরকম আর কোনো কঠিন বিক্ষোভের মুখে পড়েনি এবং এত ব্যাপক গণপ্রতিরোধের মুখে পড়েনি। শেষে উল্লেখ করা প্রয়োজন, সেনাপ্রধানকে পুরো সেশনের সময় খুবই নার্ভাস দেখাচ্ছিল। অনেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করতে প্রস্তুত ছিলেন, দেখে তিনি তাড়াহুড়া করে সেশনটি শেষ করেন। যাই হোক দর্শক, এটাই আমি বললাম, কারণ আমি আগেই বলছি আমি কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাবার আগে অবশ্যই আসলে অরিজিনালি যেটা ঘটেছিল। তবে এটা সত্য, সেনাপ্রধান যে এই যে আইয়ুব বাচ্চু যে গানটা তিনি গেয়ে শুনিয়েছেন, এতে বোঝাই যাচ্ছে উড়াল দেব আকাশে, আর বেশি পোড়ালে উড়াল দেব আকাশে, সেই গানটা নিঃসন্দেহে একটি আপনার মর্মকতা আছে এবং তাকে বেশ বিচলিত মনে হচ্ছিল নাকি, এবং তাকে বেশ চিন্তিতও মনে হচ্ছিল। যাই হোক, তিনি সেনাপ্রধান হিসাবে একদিকে মনে রাখতে হবে আপনাদের, তিনি যেমন সেনাপ্রধান, রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব তার উপর এখন দেশের সবচেয়ে শক্তিশালী আর্ম ফোর্স হিসাবে, প্লাস তিনি এটাও মনে রাখতে হবে
বর্তমান প্রধানমন্ত্রীর একজন আত্মীয়। আপনারা জানেন সেই আগের সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজ সাহেব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের ফুফা, এবং তারই মেয়ের স্বামী হচ্ছেন এই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু আত্মীয় বা পাড়া প্রতিবেশী কিংবা কোনো ধরনের রিলেশনের পরিচয় হচ্ছে বড় কথা হচ্ছে জাতির বৃহত্তর স্বার্থে তিনি যা সত্য সেই সিদ্ধান্তটাই নেবেন বলে আমরা বিশ্বাস করি। তিনি জনগণের পাশে থাকবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয়ত তিনি বলছেন সেনাবাহিনী আর গুলি চালাবে না। আমরাও সেটা দেখতে চাই। সেনাবাহিনী যেন আর একটি গুলিও কোনো মায়ের বুক খালি না করে। সেনাবাহিনীকে আমরা অনুরোধ করব ব্যারাকে ফেরত নিতে। আর যদি সরকার সেনাবাহিনীকে নিয়োগ করতে বলে তাহলে সরকারকে যেন তারা বলেন যে আপনারা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই করেন এবং রাজনীতির স্থায়ী সমাধানের দিকে যান। এভাবে একবার সেনাবাহিনী একবার বিজিবি ডেকে অবশ্যই সমাধান সম্ভব নয়। আর সরকারকে এটা মনে রাখতে হবে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী দিয়ে আপনি সাময়িক হয়তো একটা স্থিতিশীল পরিবেশ নিয়ে আসতে পারবেন, কিন্তু জনগণের ভালোবাসা জনসমর্থন ছাড়া যদি কোনো সরকার জনবিচ্ছিন্ন হয় প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের দুর্নীতির মাধ্যমে বারবার ক্ষমতায় থাকতে চায়, তাহলে সেটা কোনোভাবেই চিরস্থায়ী হবে না, দেশের জন্য মঙ্গলজনক হবে না। আমরা আশা করব সরকার এবং তাদের এই আর যদি কোনো গণহত্যা চালায় কিংবা কোনো ধরনের মায়ের কোল খালি করে, তাহলে আমরা বিশ্বাস করি, আমরা আস্থা রাখতে চাই সেনাবাহিনীর উপর। সেই সেনাবাহিনী 1990 সালে যেভাবে সিদ্ধান্ত নিয়ে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছে, এই সেনাবাহিনী এইবারও এই বর্তমান যে স্বৈরাচার শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরশাসন, একদলীয় বাকশালী সিস্টেম, নির্বাচন ব্যবস্থাকে ডিভালুয়েট এবং ডিমলিশ করে, যেভাবে গণতন্ত্রকে হত্যা করে প্রশাসনের সর্বক্ষেত্রে ডিমোরালাইজ করেছেন, সেটার থেকে জাতিকে মুক্তির জন্য ছাত্র সমাজ যে তাদের এক দফা দাবি দিয়েছে, আর সেটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদকেই চলে যেতে হবে। অ্যান্ড ইয়েস, গত 16 বছরের তার শাসনামল যদি আমরা পর্যালোচনা করি, আমরা উই ক্যান কাম টু দ্য কনক্লুশন দ্যাট ইয়েস মিস হাসিনা ওয়াজেদ, your service is no longer required for the nation. Your time is over. It is the time to say you goodbye. Enough is enough. ভালো থাকবেন দর্শক।